এক্সপেক্ট করেছিলেন যে ফাইনালটা এমন জমবে? কারণ আমরা দেখেছি পুরো টুর্নামেন্ট জুড়ে ভারত পাকিস্তান লড়াই তো আসলে জমেনি। দেখেন এর আগেও যে দুইটা ম্যাচ হয়েছিল সেই দুইটা ম্যাচে এক ফোঁটাও কোনো ম্যাচের কোনো এক্সাইটমেন্ট ছিল না। তবে ফাইনালের আমার মনে হয় শুরুটা আপনার হয়েছিল ফাইনালের মতোই, যখন আপনার পাকিস্তান তাদের ওপেনিং স্টার্টটা তো আসলে খুবই ভালো হয়েছে। ইনফ্যাক্ট আপনার 10 ওভারের মধ্যে আমরা দেখলাম 80+ রান তারা করলো ফখর জামান এবং শাহিদজাদা ফারহানের কাছ থেকে। তখন মনে হচ্ছিল যে না, ইন্ডিয়াকে যদি বিট করতে হয় পাকিস্তানের, একটা স্ট্রং টার্গেট আসলে তাদের সেট করতে হবে, সেই রাস্তাটায় তারা আছে। কিন্তু সেখান থেকে কলাপস করলো। আমার মনে হয় ওই ফার্স্ট ইনিংসে যখন আপনার 150ও তারা ক্রস করতে পারলো না, তখন মোটামুটি ধরেই নিয়েছিলাম যে ম্যাচটা একচেটিয়াভাবে ইন্ডিয়া আবার জিতবে। তবে ইন্ডিয়া যখন ব্যাটিংয়ে নামলো, টপাটপ 3টা উইকেট তারা পড়ে গেল, তখন মনে হচ্ছিল কিছু হলেও হতে পারে, শেষ পর্যন্ত আর হয়নি। আমরা ম্যাচ সামারিটাও যদি দেখি, আমরা যতটা আসলে এক্সপেক্ট করেছি তার চেয়ে বেশি নীল ব্যাটিং ফিনিশ পেয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্কোর কার্ড হয়তো বলছে যে ইন্ডিয়া 2 বল এবং 5 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতেছে, তবে ইট ওয়াজ আ এক্সাইটিং ফিনিশ। পাকিস্তান প্রথমে ব্যাট করেছে, 146 রান করেছে, যেটা নাবিল খান বলছিল যে 10 ওভারের আগেই 84 রান একটা ওপেনিং পার্টনারশিপ তারা পেয়েছে। 2 ওপেনার ফারহান 57 করেছেন, ফখর জামান 46 করেছেন। তবে এরপরের হাইয়েস্টটা সাইম আইয়ুবের 14। মিডল অর্ডার পুরোপুরি কলাপস করেছে। সালমান বা নওয়াজ, হুসেইন তালা তারা কেউই রান করতে পারেননি এবং 20 ওভারও কিন্তু পাকিস্তান ব্যাটিং করতে পারেনি, যেখানে তাদের ওপেনিং জুটি প্রায় 10 ওভার পর্যন্ত টিকে ছিল। জবাব দিতে নামে 20 রানে 3টা উইকেট হারিয়েছে ইন্ডিয়া। তবে তিলক ভার্মাকে ক্রেডিটটা দিতে হবে, তার আউটস্ট্যান্ডিং একটা নক, 69 রানে তিনি অপরাজিত ছিলেন এবং একই সাথে সঞ্জু স্যামসনের একটা ছোট্ট ইনিংস ছিল, শিবম দুবের ক্যামিও ছিল। দিন শেষে আইপিএল যে এই ক্রিকেটাররা খেলে, ইন্ডিয়ার ক্রিকেটারদের কথা বলছি, জসপ্রীত বুমরা বলুন বা তিলক ভার্মা বলুন, সঞ্জু স্যামসন বলুন, ওই এক্সপিরিয়েন্সটাই তো আসলে তাদেরকে এই ম্যাচটা জিতিয়েছে। যখন 20 রানে 3 উইকেট গেছে তখন মনে ছিল পাকিস্তান অন টপ। আবার যখন পাকিস্তানের ওপেনিং পেয়ার ভালো একটা স্টার্ট এনে দিয়েছে, 13 ওভার যখন চলছে তখন পাকিস্তানের বোর্ডে জমা 113 রান 1 উইকেটে। এরপরে 33 রানের ব্যবধানে তারা 9 উইকেট হারিয়েছে, যেখানে তাদের রানটা 180-র ওপরে হওয়ার কথা। দুবাইয়ের এই মাঠে এভারেজ ফার্স্ট ইনিংস উইনিং স্কোর 170-180-র ঘরে, সেখানে 200 পাকিস্তান করতে পারার কথা, সেখানে 150 করতে না পারা, এটা তো আসলে পাকিস্তান বলেই সম্ভব। মানে ওই যে ক্রিকেটে আপনার বলা হয় না যে আনপ্রেডিক্টেবল টিম হচ্ছে পাকিস্তান, তাদের ওই ব্যাটিং ফার্স্ট ইনিংসটা সেই জিনিসটাই প্রমাণ করছে। এত সুন্দর একটা স্টার্টের পর যখন আপনি ওই সাইম আইয়ুব পর্যন্ত ডাবল ডিজিট আপনি দেখতে পারবেন, এর পরের কারণ আসলে ডাবল ডিজিটও নয়, মনে হচ্ছিল টেলিফোন নাম্বারের ডিজিটগুলো আসলে হয়ে গেছে। সেই জিনিসটাই পাকিস্তানের জন্য সবচেয়ে কাল হয়েছে এই ম্যাচটায়। এবং আপনি আইপিএল এর কথা বলছিলেন যে এই যে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তাদের তো আমরা আইপিএল এ এইসব ম্যাচ অহরহ দেখি, তারা কিভাবে ম্যাচ বের করে ফেলেন। ইনফ্যাক্ট তিলক ভার্মা যখন মুম্বাইয়ের হয়ে খেলেন, তার কাছ থেকে মিডল অর্ডারে এই ধরনের মানে সিচুয়েশন বুঝে, তখন আপনার কি দরকার ছিল? তখন ইন্ডিয়ার দরকার ছিল উইকেট না হারিয়ে জাস্ট মোমেন্টামটার মধ্যে ক্যারি করা, সিঙ্গলস বের করা, সেই কাজগুলো কিন্তু তিলক ভার্মা আসলে করেছেন। এবং যখন ওই পার্টনারশিপটা আপনার দাঁড়িয়ে গেল, তখন মনে হচ্ছিল না, ইন্ডিয়ার যে আপনার লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারেও যে নামগুলো রয়েছে, তারা আসলে ম্যাচটাই 146, 147 এটা চেস করা আসলে কোনো ব্যাপার হবে না। সেই কাজটা ইন্ডিয়া করলো। হয়তো আপনি বলের হিসাব করলে মনে হবে ম্যাচ তো লাস্ট ওভারে গিয়েছে, কিন্তু ম্যাচ আমার মনে হয় তার আগেই আসলে শেষ হয়ে গেছে। লাস্ট ওভারে মানে হাতে যেহেতু ইন্ডিয়ার উইকেট ছিল, এই ম্যাচটা আরো ক্লোজ হতো না আসলে কখনোই। এবং 5টা উইকেট যখন আপনার হাতে থাকে, শেষ ওভারে 10 রান লাগে, তখন আপনি খুব বড় অঘটন না ঘটলে ইন্ডিয়া জিতবে সেটাই আপনি জানতেন। একটা সময় শুধু মনে হয়েছিল যে না, ইন্ডিয়া এই ম্যাচটা হারতে পারে, যখন 14 ওভার শেষে তাদের রান 83, 4 উইকেটে, রান রেটটা 14 ওভার শেষেও 6-এর কম এবং আস্কিং রান রেটটা 10-এর উপরে চলে গিয়েছে, তখন মনে হয়েছিল যে না, পাকিস্তানের পক্ষেও এই ম্যাচ জেতা সম্ভব। পাকিস্তানি বোলার আসলে ফাইট করেছেন, তবে হারিস রউফ খুব বেশি এক্সপেন্সিভ ছিলেন। পাকিস্তানের বোলিং কার্ড যদি আমরা দেখি, অন্য সব বোলার, সাইম আইয়ুবের কথা বলুন বা শাহিন শাহ আফ্রিদির কথা বলুন, ফাহিম আশরাফের কথা বলুন, সবাই উইকেট পেয়েছেন। পার্ট টাইমার হিসেবে সাইম আইয়ুব ইকোনমিক্যাল একটা স্পেল করেছেন। তবে নওয়াজকে আমরা মাত্র 1 ওভার করতে দেখেছি। মাঝখানে গ্রুপ পর্বের বা সুপার 4-এর 2টা ম্যাচে ব্যাক টু ব্যাক নওয়াজকে বোলিং করতে দেওয়া হয়নি বা তিনি বোলিংয়ে আসেননি। এখন নওয়াজকে যদি আপনি খেলানি, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে তো আপনি নওয়াজকে খেলাবেন না, লেফট আর্ম স্পিনার, স্পেশালিস্ট স্পিনার, তাকে মাত্র 1 ওভার বোলিং করানো হয়েছে। অন্যদিকে হারিস রউফ 3.4 ওভারে 50 রান দিয়েছেন। ক্রুশাল মোমেন্টে গিয়ে তিনি 6 কনসিড করেছেন। যখন মনে হচ্ছিল যে না, পাকিস্তান ম্যাচে আছে, ভালো মতো আছে, 6 ওভারে 64 রান দরকার, তখন তিনি 17 রান কনসিড করেছেন। শেষ ওভারে যখন 10 রান দরকার, প্রথম বলে 2 কনসিড করলেন, পরের বলে আবার একটা 6 কনসিড করলেন।
একজনের উপর তো আসলে দোষ দেওয়া যায় না। ভুল যেটা করার পাকিস্তান তাদের ব্যাটিংয়েই করে ফেলেছে, ওই জায়গায় আসলে তারা ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। টেলিফোনের স্কোর কার্ডের কথা বলছিলেন নাবিল খান, প্রথম 3 জন বাদে বাকি কেউ আসলে ওই এক্সিকিউশনটাই করতে পারেনি। এই উইকেটটাকে খুব বেশি স্পোর্টিং মনে করেছিলেন, ফ্রেন্ডলি মনে করেছিলেন। সবাই হয়তো ভেবেছেন যে টপ অর্ডার যেহেতু ভালো স্টার্ট এনে দিয়েছে, উইকেটটা হয়তো ফ্ল্যাট, তবে উইকেটটা 2 পেস ছিল। টপ অর্ডার ভালো করাতেই হয়তো তারা সবাই এসেছেন, সেট না হয়েই বড় শট খেলতে গেছেন এবং একের পর এক আউট হয়ে ফিরেছেন। আকসার প্যাটেল, কুলদীপ ইয়াদব, বরুণ চক্রবর্তী, পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু আমরা দেখেছি এই 3 স্পিনারে ভর করে ভারত তাদের জয়রথটা চালিয়েছে। 3 জনই উইকেট পেয়েছেন, 3 জনই ইকোনমিক্যাল ছিলেন। একটা সময় মনে ছিল যে পাকিস্তান বের হয়ে যাচ্ছে ম্যাচটা নিয়ে, তবে এই জায়গায় তো আসলে তাদের কারিশমা যে যখন আপনি ম্যাচে পিছিয়ে থাকবেন তখন আপনার কাছে ওই রসদটা আছে, সেটা ব্যাটিংয়ে বলুন বোলিংয়ে বলুন, যে আপনি কামব্যাক করতে পারেন। যে জিনিসটা আসলে এটা একটা ভালো পয়েন্ট আপনি রেস করেছেন। আপনি দেখেন হারিস রফ যে ওভারে 17 রান দিল, সেই ওভারটার লাস্ট বলটা একটা ফুল টস বল তিনি দিয়েছিলেন, ইজিলি সেটাকে হচ্ছে কি আপনার বাউন্ডারি পার করে দেওয়া সম্ভব হয়েছে। এই জায়গায় আপনার কাছে আমার আসলে যেই প্রশ্নটা সেটা হচ্ছে লাস্টের দিকের এই ওভারগুলোতে ওভার ক্যালকুলেশনে কি সেখানে সালমান আগা কিছুটা পিছিয়ে পড়েছিলেন? শাহিন শাহ আফ্রিদির আপনার ওভার শেষ হয়ে গেছিল, খুব স্বাভাবিকভাবে আপনি আপনার টিমের বেস্ট প্লেয়ারটাকে যে আপনি 19 নম্বর ওভারটা করাবেনই, সেটা খুব নর্মাল। বাট হারিস রফ যেহেতু তিনি হচ্ছে কি আপনার খুব এক্সপেন্সিভ ছিলেন, এরা প্রথম 2টা ওভার তার মোটামুটি আমরা ধরে নিতে পারি, লাস্ট 2টা তো একদম যাচ্ছে তাই তিনি করলেন। এই জায়গায় কি ওই ক্যালকুলেশনটা সালমান আগা আগেই একটু ভুল করে ফেলেছিলেন? অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে কিছু ভুল হয়েছে এবং কমেন্ট্রিতেও এই কথাটা দুজন কমেন্টেটরই বলেছেন। যখন 6 ওভারে 64 রান লাগে, হারিস রফ আসলেন এবং 17 রান ওই ওভারে তিনি কনসিড করেছেন। 5 ওভারে আপনার দরকার 47 রান, তখন ওই ওভারে পাকিস্তান কনসিড করেছে 11 রান। 4 ওভারে যখন 36 দরকার, তখন আপনি শাহিন শাহ আফ্রিদিকে বোলিং আনার কথা না, শাহিন শাহ আফ্রিদিকে বোলিং আনার কথা 19তম ওভারে বা 18তম ওভারে। 1টা বা 2টা ওভার আগে সালমান আলী আঘাকে নিয়ে আসতে হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে, ইটস বিকজ হারিস রফ ওয়াজ এক্সপেন্সিভ এবং তার কাছে নওয়াজকে তখন বোলিং করানোর সিচুয়েশন ছিল না, যেহেতু ক্রিজের 2 জন বাহাতি ছিলেন, শিবম দুবে এবং তিলক বর্মা, 2 জনই লেফট হ্যান্ডার, 2 জনই আসলে উইকেটে সেট হয়ে গেছেন, সে কারণেই নওয়াজকে দিয়ে বোলিং করাননি তিনি। হারিস রফকে যেই ওভারটায় তিনি এনেছেন 15তম ওভারে, সেই ওভারটায় না এনে যদি 16তম ওভারে আনতেন, আবরার আহমেদ যিনি একটা প্রান্ত থেকে ভালো বোলিং করে যাচ্ছিলেন, তাকে হঠাৎ করে 3 ওভার এক প্রান্ত থেকে করানো হয়েছে, আরেকটা ওভার অন্য প্রান্ত থেকে তাকে আনতে হয়েছে। ওই ওভারে তিনি আবার রান কনসিড করে ফেলেছেন। তো একটা বোলার যখন একটা প্রান্তে সেট হয়ে যান, তাকে ওই মোমেন্টামটা ক্যারি করতে দেওয়া উচিত ছিল। হারিস রফের 3টা ওভার বাকি দেখেই 6 ওভার যখন খেলার বাকি, তখন হারিস রফকে নিয়ে আসা হয়েছে তার 3টা ওভার ইউটিলাইজ করার জন্য। 5 ওভার যদি বাকি থাকতো তখনও কিন্তু আপনি 5, 3 এবং শেষ ওভারটা হারিস রফকে দিয়ে করাতে পারতেন। তো ওই জায়গায় একটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে এবং কমেন্টেটররা একেবারে সোজা ভাষায় আসলে বলেছেন যে ওই জায়গায় একটা বড় লুপ হোলস কিন্তু সালমান আলী আঘার ক্যাপ্টেন্সিতে দেখা পড়েছে এবং ওই জায়গায় আসলে ম্যাচ বেরিয়েছে, এটা আপনাকে মানতেই হবে। ইন্ডিয়া শেষ ওভারে ম্যাচটা নিয়ে গেছে, ইন্ডিয়া ম্যাচটা শেষ পর্যন্ত টানতে চেয়েছে, ইটস বিকজ তারা জানে রান রেটটা তাদের আওতায় আছে। আপনি যখন জানবেন যে 14 ওভারে রান 83, 14 ওভার শেষেও রান রেটটা 6-এর কম, আস্কিং রান রেট তখন 10.5 ভাবতে মনে হবে যে অনেক বেশি, কিন্তু ওভারঅল আপনি যদি দুবাইয়ের উইকেট চিন্তা করেন বা এই এশিয়া কাপের ফর্মুলা চিন্তা করেন, শেষ 6 ওভারে আপনার 60 রান লাগবে, আপনার হাতে 5-6টা উইকেট আছে, তখন কিন্তু ইন্ডিয়াকে আপনাকে এগিয়ে রাখতে হবে। ইন্ডিয়া হার্দিক পান্ডিয়াকে মিস করেছে, তারপর একজন এক্সট্রা ব্যাটার তারা খেলিয়েছে, রিঙ্কু সিং ছিল, আকসার প্যাটেল ছিল, তো তারা জানতো তাদের হাতে যথেষ্ট রসদ আছে, তারা যদি ম্যাচটা শেষ ওভারে নিয়ে যায় তারা জিতবে এবং সেই কাজটাই আসলে তারা করেছে। ইন্ডিয়ার এই জয়টা হয়তো অনেকেই এক্সপেক্ট করছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.